এক ব্যক্তির এনআইডি দিয়ে পাসপোর্ট নেন অন্যজন, জালিয়াতির সত্যতা মিলল ইমিগ্রেশন অফিসের সার্ভারে। দায় চাপালেন এসবি রিপোর্টের ওপর। ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে 10 দিনে আক্রান্ত 28, একজনের মৃত্যু। জেনারেল হাসপাতালে শুরু হয়েছে পরীক্ষা। কিট সংকট নেই বলে জানান সিটি মেয়র। রাজনৈতিক পথ পরিবর্তনের পর উন্নয়ন কাজে ধীরগতি। রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে 1.5 শতাধিক প্রকল্প। চরম দুর্ভোগে স্থানীয়রা। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পাল্টাপাল্টি হামলায় অগ্নিগর্ভে পরিণত ইরান ইসরায়েল। তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ধ্বংসের দাবি করেছে ইরান। জবাবে ইরানের 12টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি ইসরায়েলের। এছাড়া খামেনি ঘনিষ্ঠ এক শীর্ষ সেনা কর্মকর্তা হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবিও করেছেন তিনি। শনাক্ত হয়েছে খামেনির অবস্থানও। 6 দিন ধরে চলছে ইরান ইসরায়েল সংঘাত। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা ভবন লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। এছাড়া ইসরায়েলের যেসব বিমান ঘাঁটি থেকে ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছিল সেগুলোকেই নিশানা করে সবশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিবৃতি দিয়েছে IRGC। জবাবে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনারা। জানায় দেশটির অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি তেহরানের রকেট লঞ্চারগুলোতেও হামলার দাবি করে তেল আবিব। এদিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে CBS বলে, ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো এ হামলার লক্ষ্য হতে পারে। এর আগে ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে একথা জানান তিনি। এখানেই শেষ নয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে আপাতত তাকে হত্যার কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক পোস্টে তিনি বলেন, ইরান প্রয়োজনের চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা উদ্বেগজনক। এই সমৃদ্ধকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। বলেন, ইসরায়েলের হামলা যেন গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যাকে আড়াল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। এই অস্থিরতা যেন সিরিয়াকেও না গ্রাস করে সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এই সহিংসতার বৃত্ত থামাতে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে কোনো ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে IAEA এর পক্ষ থেকে নিরপেক্ষ বিশ্লেষণের আহ্বান জানায় মস্কো। মোসাদের অনুপ্রবেশ ঠেকাতে দেশব্যাপী অভিযানে নেমেছে ইরান। শুক্রবার ইসরায়েলি হামলার পর থেকে এখন পর্যন্ত গুপ্তচর বৃত্তির অভিযোগে অন্তত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে আরও কড়া করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের গ্রেফতারে দেশজুড়ে অভিযান শুরু করেছে ইরান। চলছে ব্যাপক নজরদারি। শুক্রবার ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পরপরই তেহরানে শুরু হয় নিরাপত্তা অভিযান। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিলেন এমন বেশ কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। সোমবার 2 বছর আগে গ্রেফতার এক ব্যক্তির ফাঁসি কার্যকর করে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, গুপ্তচরদের বিচারে গতি আনতে আলাদা ব্যবস্থাও নেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক
মাধ্যমে ইসরায়েলের পক্ষে পোস্ট দেওয়ার অভিযোগে শুধু ইস্পাহান থেকেই আটক করা হয়েছে অর্ধ শতাধিক বাসিন্দাকে। শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের নিহত হওয়ার ঘটনায় আরও কঠোর হয় তেহরান। অভিযান চলাকালে রাজধানী তেহরানে একটি গোপন সামরিক ঘাঁটি থেকে উদ্ধার করা হয় ড্রোন, বিস্ফোরক ও সামরিক সরঞ্জাম। রাত্রিকালীন টহলে নামানো হয়েছে বাসিজ আধা সামরিক বাহিনীকে। ইরানি গোয়েন্দা সংস্থা সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানাতে বলেছে। মাস্ক, সানগ্লাস পরা, বড় ব্যাগ বহনকারী ও ভিডিওগ্রাফি করা ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে বলা হয়েছে। সরকার ঘনিষ্ঠ নূর নিউজ, পুলিশ ও বিচার বিভাগ থেকেও একাধিক সতর্কতা জারি করা হয়েছে। ভাড়াটিয়াদের সম্পর্কে পুলিশকে তথ্য দিতে বলা হয়েছে। সাংবাদিকদের রাস্তায় ছবি তোলাও নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েলের পক্ষে কাজ করলে কঠোর শাস্তি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি জারি করা হয়েছে। বিশ্লেষকরা জানান, দেশ জুড়ে এই কঠোর অভিযানের মাধ্যমে ইরান সরাসরি বার্তা দিচ্ছে, জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় নয়। কাকুলি আখতার, সময় সংবাদ। ইরান ও ইসরায়েল সংঘাত ঘিরে রণপ্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও ইরানের শর্তহীন আত্মসমর্পণ চেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে ট্রাম্প বলেন, আমেরিকাকে টেক্কা দেওয়া সহজ নয়। এসবের মধ্যেই চলতি সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইরান ও ইসরায়েল সংঘাতে সরাসরি না জড়ানোর কথা বারবার বললেও তেহরানের উপর নানামুখী চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলোতেও জোরদার করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে প্রায় 30,000 মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে তা বাড়ানো হয়েছে 40,000-এ। একদিকে যুদ্ধ প্রস্তুতি, অপরদিকে আলোচনার দ্বারও খোলা রেখে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। উদ্দেশ্য একটাই, যে কোনো উপায়ে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং দেশটির শর্তহীন আত্মসমর্পণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু চান ট্রাম্প যেন যুদ্ধে যোগ দেন এবং ফোর্ডোতে বোমা হামলা করেন। রক্তক্ষয়ী সংঘর্ষ ও মার্কিন হুমকির মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। বৈঠকের প্রস্তুতিও নিচ্ছে ওয়াশিংটন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র জানায়, হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে স্টিভ উইটকফ অথবা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পাঠানোর কথা ভাবছেন, এমনটাই জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদক। কানাডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে বিমানে ট্রাম্পের সফরসঙ্গী ওই প্রতিবেদক এক্সে শেয়ার করা এক পোস্টে আরও জানান, ইরানের পারমাণবিক সমস্যার প্রকৃত সমাধান চান ট্রাম্প। বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে সূত্র জানিয়েছে যুদ্ধ এড়িয়ে চুক্তির পথে ফেরার এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ চেষ্টা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জানান, মার্কিন বাহিনী এখনো আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখনো একটি শান্তিপূর্ণ সমাধান চান বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপে নাগরিকদের সরিয়ে নিচ্ছে একাধিক দেশ। ইরান থেকে এরই মধ্যে ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। অন্যদিকে ইসরায়েল থেকে নাগরিক সরিয়েছে পোল্যান্ড, আর সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। যে কোনো সময় আরও মারাত্মক রূপ নিতে পারে ইরান ইসরায়েল সংঘাত। এই আশঙ্কায় এর মধ্যেই ইরান ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে বিভিন্ন দেশ। ভারত জানিয়েছে, ইরানে থাকা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা নিজেরাই পরিবহনের ব্যবস্থা করতে পারছেন তাদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে নয়াদিল্লি। দক্ষিণ কোরিয়া স্পষ্ট ভাষায় বলেছে, ইরানে থাকা সব দক্ষিণ কোরীয় নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে দক্ষিণ কোরিয়ার দূতাবাস সব কনসুলার সেবা স্থগিত করেছে। চীনা দূতাবাসও তাদের নাগরিকদের দ্রুত জর্ডান সীমান্ত হয়ে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে কঠোরভাবে নিষেধ করেছে। সতর্কবার্তা জারি করে দেশটির প্রশাসন জানায়, বর্তমানে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ, গৃহযুদ্ধ ও সামরিক হামলার ঝুঁকি এতটাই বেশি যে ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর ভ্রমণ মার্কিনদের পুরোপুরি এড়ানো উচিত।
এদিকে ইসরায়েলে আটকে পড়া প্রায় 200 নাগরিককে জর্ডানের রাজধানী আম্মান হয়ে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছে পোল্যান্ড। পুলিশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, পর্যটক ও স্বল্প মেয়াদে অবস্থানকারীদের উদ্ধারই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। পাকিস্তান অনির্দিষ্টকালের জন্য ইরান সীমান্ত বন্ধ করে দিয়েছে। জাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গওয়াদার জেলার সীমান্ত চেকপোস্টে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাণিজ্য চলবে এবং পাকিস্তানি নাগরিকদের ফিরে আসায় বাধা নেই। কর্তৃপক্ষ বলছে, ইরান থেকে প্রায় 200 পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরছেন। পর্তুগাল ও স্লোভাকিয়া তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরাতে সাইপ্রাসের সহযোগিতা চেয়েছে। লারনাকা ও পাফোস বিমানবন্দরে এর মধ্যেই কয়েক ডজন ফ্লাইট সরিয়ে নেওয়া হয়েছে। সাইপ্রাস জরুরি উদ্ধার পরিকল্পনাও সক্রিয় করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েল ইরান সংঘাতে এখন পর্যন্ত জ্বালানি তেল উৎপাদনে কোনো ব্যাঘাত ঘটেনি। তবে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়া ও জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কায় দাম আরও বাড়তে পারে। শিল্প সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিশ্ব জ্বালানি পরিস্থিতির এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এরই মধ্যে আবার মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় 2টি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যাওয়ায় উদ্বেগ বেড়েছে তেল ও জ্বালানি সরবরাহকারী দেশগুলোর। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। মঙ্গলবারও ছিল ঊর্ধ্বমুখী। এদিন সকালে 2% বেশি দাম বেড়েছে। পরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $74.22 ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম $72.61 হয়। তেল উৎপাদনকারী অঞ্চল মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকির বিষয়টি সামনে রেখে দাম বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পাশাপাশি অনিশ্চয়তা সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। শিল্প খাতের এক সূত্রের বরাতে রয়টার্স বলছে, চলমান সংঘর্ষের ফলে তেল উৎপাদনে কোনো ক্ষতি হয়নি। এখনও ওপেকভুক্ত দেশগুলোর অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে। ইরান ইসরায়েল উভয়ই একে অপরের জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালালেও প্রধান তেল রফতানির কেন্দ্রগুলোতে আঘাত হানেনি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল এখনও ইরানের খার্ক দ্বীপের জ্বালানি তেলের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেনি। তেল আবিব যদি সেখানে হামলা করে, সেক্ষেত্রে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $90 উঠতে পারে। তারা আরও জানাচ্ছেন, রাজস্ব আয় হ্রাস পাওয়ার কথা মাথায় রেখে এখনও ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার পদক্ষেপ নেয়নি। টালমাটাল সময়ে মঙ্গলবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় 2টি ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে যায়। এতে জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলোর ঝুঁকি বেড়েছে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের পর থেকে হরমুজ প্রণালী এবং বৃহত্তর উপসাগরীয় অঞ্চলে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নেভিগেশন সিস্টেমে ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে। এতে জলযানগুলোর উপর প্রভাব পড়তে পারে। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরান তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এর উৎপাদন ব্যাহত হলে কিংবা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হলে বৈশ্বিক তেলের বাজারে আরও বড় ধরনের প্রভাব পড়বে, তাতে সন্দেহ নেই। প্রণালীটি দিয়ে দৈনিক গড়ে বিশ্বের 20% জ্বালানি পরিবহন হয়ে থাকে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। বাংলাদেশের অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজির অর্ধেকই আসে সংযুক্ত আরব আমিরাত এবং কাতার থেকে। দুই দেশেরই জ্বালানি বাণিজ্যের একমাত্র রুট হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথে বন্ধ হলে জ্বালানি ঘাটতিতে পড়ার আশঙ্কায় বাংলাদেশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও এখনও দেশে বাড়ানোর চিন্তা নেই জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে প্রভাব পড়ার শঙ্কা আছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। আরপিজিসিএল এর তথ্য বলছে 2018 সাল থেকে এ পর্যন্ত 487 কার্গো এলএনজি আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 267 কার্গো কাতার এবং ওমান থেকে এসেছে 122 কার্গো, অর্থাৎ চাহিদার 80% মেটাচ্ছে এই দুই দেশ। চলতি অর্থ বছরেও 56 কার্গো এলএনজির মধ্যে এপ্রিল পর্যন্ত এসেছে 46 কার্গো। হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশকে জ্বালানি সরবরাহ করতে পারবে না কাতার। জাহাজ কোম্পানিগুলো যারা কাজ করে তারা নিশ্চয়ই এগুলো নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে যে তারা অন্য বিকল্প কি ব্যবস্থা করা যায়, বাট টু বেস্ট অফ মাই নলেজ এখন এই মুহূর্তে সেই ব্যবস্থাটা কিন্তু নাই। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় 612 কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি থেকে 1 কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আগের দামই কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। বিপিসির তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত তেল আমদানি হয়। বিকল্প পথে চাহিদার অর্ধেক জ্বালানি মিলতে পারে। আমাদের এক্সপোর্টে এখন প্রায় 35-40% আমরা ম্যানমেড ফাইবার ইউজ করি। এই কাপড়গুলোর দামও বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70%-এরই ভোক্তা দক্ষিণ এশিয়া। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সহ দূতাবাসের কর্মীরা ভয়াবহ হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। তাদেরকে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাংলাদেশ কাজ করছে বলেও জানান তিনি। সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর দূতাবাসকেও সতর্ক করার নির্দেশনা দেন রুহুল আলম সিদ্দিক। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে ব্রিফিং করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বলেন, তেহরান থেকে বাংলাদেশিদের দূরে স্থানান্তর করা গেলেও এই মুহূর্তে তাদের ইরান থেকে সরানো সম্ভব নয়। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর দূতাবাসকেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি। ইসরায়েলের আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে উল্লেখ করে হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের পক্ষ থেকে ইরানে ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি। এই আগ্রাসনের মাধ্যমে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডন সফর একটি সফল সরকারি সফর জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের কথা থাকলেও কোনো একটি নির্দিষ্ট কারণে তা অনুষ্ঠিত হয়নি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে এমপিরা জাতীয় সংসদে স্বাধীনভাবে মত দিতে পারবেন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে এ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। এদিকে লন্ডনে তারেক ইউনূস বৈঠক ইস্যুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। আজ জামায়াতও সংলাপে যোগ দেবে বলে জানান কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। যেসব সংস্কার সুপারিশ নিয়ে আলোচনা শেষ হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিস সহ প্রায় 30টি দলের রাজনীতিকরা। তবে দেখা যায়নি জামায়াত ইসলামের কোনো প্রতিনিধিকে। দিনব্যাপী আলোচনা শেষে সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। আস্থা ভোট, অর্থ বিল এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দিবেন, ভোট দিতে পারবেন। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। নির্বাচনের পরিবেশ বা রাজনীতির মাঠের পরিবেশ কতটুকু আছে সেটি নিয়ে তো অবশ্যই আমাদের একটা প্রশ্ন থাকবে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, সরকার নিরপেক্ষ আছে, সবার সঙ্গে সমান আচরণ করছে। আমরা সবার কথা শুনছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের বিদ্যমান পদ্ধতি সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। 100 আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, উচ্চকক্ষ তৈরি করার বিষয়, কিন্তু আলোচনা শেষ হয়নি। আলোচনা অব্যাহত আছে, বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কি কি দায়িত্ব।
সরকারের পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বুধবার থেকে তারাও সংলাপে যুক্ত হবে বলে জানান আলী রিয়াজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিদেশে বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে দলটির কর্মী সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন তিনি। এপ্রিলের নির্বাচনের কথা বলে বিদেশে গিয়ে আবার ফেব্রুয়ারির কথা বলায় জাতি বিভ্রান্ত বলেও দাবি করেন তিনি। এমন পরিবর্তনের বিষয়ে জাতির কাছে প্রধান উপদেষ্টার ব্যাখ্যা দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সে বলল কি ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায়, কিন্তু আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যে আপনি এককভাবে একটা দলের সঙ্গে বসে বিদেশে বসে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত আগের কথা পরবর্তী কথা পরিবর্তন করতে আপনি পারেন না। এটা আপনি করছেন কেন এটা আমাদের বুঝে আসে না। আপনি আসবেন আমাদের জাতির কাছে আপনি ব্যাখ্যা দিয়ে বুঝাবেন। লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, তাই অহেতুক বিতর্ক তৈরি না করার আহ্বান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের বৈঠক হয়। পরে আমির খসরু বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির সঙ্গে অবশ্যই কথা বলা উচিত অন্তর্বর্তী সরকারের। আন্তর্জাতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সময়মতো দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন আমির খসরু। বলেন, ইশরাক হোসেনের মেয়র ও শপথ প্রসঙ্গে সরকারের কার্যক্রমের উপর নজর রাখছে বিএনপি। কৃষিখাত সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে ব্রাজিল আগ্রহী, তাই তারা সহযোগিতা বাস্তবায়নে বাংলাদেশের নির্বাচিত সরকার দেখতে চান বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে যে বৈঠক হয়েছে এটা আমার মনে হয় জাতির জন্য একটা বড় ধরনের একটা ইতিবাচক ঘটনা ঘটেছে। আমরা ওইটাকে সেইভাবেই দেখি। আমরা এর মধ্যে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে আমাদের ভবিষ্যৎ সামনে দিকে চলার পথটাকে বিঘ্নিত করা ঠিক হবে না। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত। এরকম একটা সিদ্ধান্তে আসার পরে সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আমি নিশ্চয়ই সরকারের সাথে নির্বাচন কমিশনের কথা হবে এই ব্যাপারে। এটা তো খুবই স্বাভাবিক, এটা তো রুটিন ব্যাপার, তাই না? যাত্রা শুরু হলো জুলাই হত্যাযজ্ঞের বিচারে গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনালের। প্রথমবারের মতো এজলাসে বসলেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী তাদের সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ সময় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, আল্লাহর উপর ভরসা করেই দায়িত্ব নিয়েছেন। হুমকি দিয়ে সন্ত্রাস করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারের প্রত্যাশা যেমন রয়েছে তেমনি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। চিফ প্রসিকিউটর সংবর্ধনায় বলেন, বাংলাদেশে আর কখনো যেন অন্ধকার সময় ফিরে না আসে। সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সংবর্ধনায় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট গ্রুপ আক্রমণ করার চেষ্টা করছে। সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না।
তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দিকে কখনোই সরানো যাবে না। এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। দেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে কৃষিতে ক্ষতি হাজার কোটি টাকা। ঝুঁকি কমাতে ও লাভজনক করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামি তালিকায় আছেন আরও 14 জন। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে এখন দুদকের মামলার আসামি তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে দুদক বলছে, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2 কোটি 95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সাকিব সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জনাব মোহাম্মদ আবুল খায়ের, উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী সাদি হাসান সহ 15 জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে 256 কোটি 97 লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনগত ব্যবস্থা নিতে পারবেন। এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জন তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 9 কর্মকর্তাকে তলব করেছে দুদক। আগামী 22 ও 23 জুন তাদেরকে তলব করা হয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিকের প্রভাবে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা প্রদানে ভূমিকা রাখেন তৎকালীন রাজুকের চেয়ারম্যান হুমায়ুন খাদেম, সদস্য ভুইয়া রফিউদ্দিন, কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান, পরিচালক নুরুল ইসলাম সহ 9 জন। একই ঘটনায় টিউলিপ সিদ্দিককে 22 জুন তলব করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সিটির বাসিন্দারা। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে শপথ না পড়ানোর অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানান তিনি। রাজীব শেখ মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে এসেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে তার ভাগ্নের জন্ম নিবন্ধনে বাবার নাম সংশোধন করতে। ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম বন্ধ থাকায় পড়েছেন বিপাকে। কাজ না হলেও ফিরতে হচ্ছে বাড়িতে। কাজকর্ম বন্ধ আছে অফিসিয়াল, যদি অফিসটা খোলা থাকতো অবশ্যই সেবাটা পাইতাম। কেউ এসেছেন ট্রেড লাইসেন্স নবায়ন করতে, কেউ বা এসেছেন দোকান ভাড়া পরিশোধ করতে। নির্দিষ্ট সময় পার হলে গুনতে হবে বাড়তি টাকা। এই মাসের 30 তারিখে যদি আমি ভাড়া না দিতে পারি আমার জরিমানা দিতে হবে। এটার জন্য আমার আরেকটা লাইসেন্স আছে, ওই লাইসেন্সটা করতে পারবো না। যদি এটা না করতে পারি ওটার সাথে আবার জরিমানা হবে। এদিকে টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকরা। এই আন্দোলনের ফলে নগরবাসীর কোনো দুর্ভোগ হচ্ছে না বলে আমরা মনে করি। জনতার মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলছে। সমর্থকদের এই কর্মসূচিতে এসে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করবেন না। শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন। এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। দক্ষিণ সিটির প্রশাসনিক কার্যক্রম বন্ধ দীর্ঘদিন ধরে, তাই অনতিবিলম্বে সমস্যার সুরাহা করে নগর ভবনে সেবা চালুর দাবি জনসাধারণের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।
সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাদেশ বাতিল না হলে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার সকালে সচিবালয়ের বিভিন্ন দফতর থেকে মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের সামনে সমবেত হন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। গত 25 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির পর থেকেই এটি বাতিলের দাবিতে বিক্ষোভ, কর্মবিরতি সহ নানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট নিয়েছেন অন্য ব্যক্তি। আঞ্চলিক পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বলছে এই পদ্ধতিতে পাসপোর্ট গ্রহণের সুযোগ নেই। এদিকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পাসপোর্ট নেওয়া ব্যক্তির অনুকূলে পুলিশের বিশেষ শাখায় দেয়া প্রতিবেদনের সত্যতা মিলেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের সার্ভারে। অন্যদিকে পুলিশের বিশেষ শাখায় তথ্য চেয়ে সময় সংবাদের করা আবেদনের অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানায় স্পেশাল ব্রাঞ্চ। রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। আমি তো পূর্বে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই, তাহলে কিভাবে পাসপোর্টটা এলো? না, এরকম লোক নেই। একে আমরা কোনোদিন চিনিও না, দেখিও নাই। পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে অনলাইনে ব্যক্তিগত পাসপোর্টের আবেদন করেন নাইম উদ্দিন ভূঁইয়া। ব্যাংকে টাকা জমার রসিদ ও অনলাইন আবেদনের কপি নিয়ে যান মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে। ছবি তুলে আঙুলের ছাপ দিতে গেলে বাধে বিপত্তি। নাইম জানতে পারেন তার এনআইডির অনুকূলে এর আগে একটি পাসপোর্ট ইস্যু করেছে পাসপোর্ট অধিদপ্তর, যার প্রকৃত মালিক অন্য কেউ। আমি তো পূর্বে কখনো পাসপোর্টের অ্যাপ্লাই করি নাই, তাহলে কিভাবে পাসপোর্টটা এলো? ইসমাইল সাহেবের সাথে ডিসকাস করে আমার সকল কাগজের ডকুমেন্টস যেগুলো আছে এগুলোর ফটোকপি নিল। জিজ্ঞেস করলাম আমি এটার আপডেট কবে পাবো। তো উপবিভাগ একটু বিরক্ত স্বরে আমাকে বলল যে আপনি এখন যান। এক সপ্তাহ পর আমি তাকে কল দিলাম যথারীতি। তো শফিক সাহেব আমাকে বলে আমার কাছে এটা কোনো আপডেট নেই, তারা আমাকে কোনো সিদ্ধান্ত দেয় না এখন। জালিয়াতির মাধ্যমে নেয়া পাসপোর্টের আবেদনের কপি হাতে আসে সময় সংবাদের। সেখানে দেখা যায় নাইমের নামে থাকা এনআইডি কার্ডের ছবি ও ঠিকানা পরিবর্তন করেছে প্রতারক। পরিবর্তন করা হয়েছে স্থায়ী ঠিকানাও। সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে নামের সময় সংবাদ। পাসপোর্টে দেয়া ঠিকানায় গিয়ে দেখা যায় যার নামে পাসপোর্ট সেই ব্যক্তি এই বাড়িতে কখনোই ছিলেন না। না, এরকম লোক নেই। আমরা দীর্ঘদিন ধরে আসি তো এখানে, সেক্ষেত্রে এটা কোনো প্রশ্নই আসে না। ভেরিফিকেশনে কেউ আসে না। একে আমরা কোনোদিন চিনিও না, দেখিও নাই। মালিক তুমি দেখছো? না, আমি দেখিনি। না, ও আমাদের সিকিউরিটি, ও কোনোদিন দেখে না। আমি আজকে 2 বছর পর্যন্ত আসছি, তো এই নামে আমি কেউ পাইনি। আর এবার মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেটাবেজের সঙ্গে প্রতারকের দেয়া তথ্য মিলিয়ে দেখে সময় সংবাদ। 10 বছর মেয়াদী 48 পাতার এই পাসপোর্টটি সরবরাহ করে মোহাম্মদপুর আঞ্চলিক অফিস। এনআইডি জালিয়াতি করে পাসপোর্ট কিভাবে নেওয়া সম্ভব হলো? তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায় চাপালেন পুলিশের বিশেষ শাখার রিপোর্টের উপর। এনআইডির সাথে যেহেতু ছবি অ্যাড ছিল না, সে কারণে ছবি যাচাই করা হয়তো সম্ভব হয়নি। আইডি কার্ডের সাথে নামের মিল ছিল, বাবা মার নাম মিল ছিল। পুলিশ ভেরিফিকেশন সাপেক্ষে পাসপোর্টটা প্রদান করা হয়েছে। ছবি, ঠিকানা ও আঙুলের ছাপ যাচাই করার সুযোগ থাকার পরও এমন ঘটনা কিভাবে ঘটছে? তথ্য চেয়ে করা আবেদনের 24 ঘন্টার মধ্যে সময় সংবাদকে লিখিত বক্তব্য পাঠায় পাসপোর্ট অধিদপ্তর। সেখানেও বলা হয় এসবির প্রতিবেদনের ভিত্তিতেই পাসপোর্ট ইস্যু করা হতো। ভেরিফিকেশন রিপোর্ট সম্পর্কে জানতে যোগাযোগ করলে লিখিত আবেদন করতে বলে এসবি অফিস। 28 এপ্রিল সময় সংবাদের আবেদন গ্রহণ করলেও উত্তর পাঠায় 23 দিন পর। উত্তরে বলা হয় একজনের তথ্য ব্যবহার করে অন্য জনের পাসপোর্ট গ্রহণে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের দায়-দায়িত্ব রয়েছে। পাশাপাশি এটা অনুসন্ধানকারী কর্মকর্তার গাফিলতি ও অদক্ষতার কারণে হতে পারে। এর জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। তবে জালিয়াতি করে পাসপোর্ট নেয়া ব্যক্তির অবস্থান এখনো অজানা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বরগুনার পাথরঘাটায় অবৈধ ট্রলার জব্দকে কেন্দ্র করে কোস্টগার্ডের ক্যাম্প ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 3 জেলে। এ সময় কোস্টগার্ডের গাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোস্টগার্ড জানায় মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটার আলম কোম্পানি ও মাসুম কোম্পানির দুটি অবৈধ ট্রলার জব্দ করে কোস্টগার্ড। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে ট্রলার মালিক ও জেলেরা পাথরঘাটার কোস্টগার্ডের জেটি সংলগ্ন ক্যাম্প ঘেরাওয়ের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে কোস্টগার্ড। এতে উত্তেজিত জেলেরা কোস্টগার্ডের একটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করেন। জেলেদের দাবি, ট্রলার দুটি জব্দ করার পর কোস্টগার্ড চাঁদা দাবি করে। এতে তারা প্রতিবাদ জানালে দুই জেলেকে লাঠিপেটা করে কোস্টগার্ড। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টাকা পয়সা নিয়েছে কোরবানির আগেও, এখন আইসা আবার নতুন করে টাকা পয়সা চাইতেছে। মানুষ কেবল অবরোধ শেষ হইল, কেবল সাগরে যাচ্ছে, আবহাওয়া খারাপ, এর মাঝখানে এই টাকা পয়সা দিতে লেন্ডি হয়েছে, সে কারণে বোধহয় এই ওনারা ক্ষুব্ধ হয়ে এই কার্যক্রমগুলো চালাইতেছে। হাজার হাজার ট্রলার ইন্ডিয়ান ট্রলারে মাছ ধরে নেয়, ওইখানে কোনো ব্যথা নাই, এই খালের মধ্যে সব ব্যথা। ঠিকমতো মাসোয়ারা না পায় তখনই সে এটা বলে অবৈধ, এটা চলবে না, এটা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কোনো কাগজই সে মানে। বোট দুইটা ধরছে, ধরার পরে আমরা সব কাগজে কালকে রাত্রে বলছে স্যার এগুলো তো সব হাইকোর্টের রিট আছে, রিটটি যা আছে এটা পরে দেখা যাবে। উভয় পক্ষের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি আছে, তো সেটি সমঝোতার জন্য আমরা আগামীকাল একটা মত বিনিময় সভা ডেকেছি, সেখানে বসে আমরা বিষয়টি ফয়সালা করব। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, বরগুনা। ভোরের সময় আরো থাকছে। বাজারে উঠেছে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর সহ সুস্বাদু নানা জাতের আম। ইউরোপ, মধ্যপ্রাচ্যের পর এবার চীনেও রফতানি, প্রক্রিয়াজাত পণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ। আবারও চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। গত 10 দিনে আক্রান্ত হয়েছেন 28 জন। চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে শুরু হয়েছে করোনা পরীক্ষা। নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। কিটের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কেউ না কেউ। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত সোমবার করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এছাড়া গত 10 দিনে করোনা আক্রান্ত হয়েছেন 28 জন। এর মধ্যে 22 জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। এদিকে বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালটিকে ইতোমধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। চালু করা হয়েছে 20 শয্যার আইসোলেশন কেন্দ্র। করোনা বিশেষায়িত এই হাসপাতালে ইতোমধ্যে ফুসফুসে সংক্রমণ নিয়ে 3 জন রোগী ভর্তি হয়েছেন। ওই 3 রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসক। সিম্পটমের উপর ভিত্তি করে আমরা আমাদের ভর্তি করব, ওরা ইমার্জেন্সিতে দেখবে, তারপর আমাদের এখানে আইসোলেশন ওয়ার্ডে পাঠাবে। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছে। নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতিও। তবে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্কিত সাধারণ মানুষজন। বুক ব্যথা করে, ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে, সিমটম আগের মতো। এখানে বলতেছে নেগেটিভ। আমরা আমাদের সচেতন অনুযায়ী আমরা চলতেছি। স্যাম্পল কালেকশনের জন্য শুরু হয়েছে এবং কি আমরা টেস্টও করতেছি, অ্যাডভাইস করতেছে আমাদের ডাক্তার স্যার, কনসালটেন্ট স্যার। ওনারা অ্যাডভাইস করলে ওখান থেকে কাগজ দিয়ে পাঠিয়ে দিয়ে আমরা এখানে পরীক্ষা করব। করোনা পরীক্ষা করার কিটের কোনো সংকট নেই বলে জানান সিটি মেয়র। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 300-এর মতো কিট অ্যাভেলেবেল আছে, কাজে এটা অসুবিধা হবে না। আর RT-PCR এর ক্ষেত্রে তো আমরা বলেছি 4টা জায়গায় ডেডিকেটেড করা আছে। তারপর কিছু প্রাইভেট ক্লিনিক কিন্তু আস্তে আস্তে সেটা আগেও করেছিল তারা, সেই ক্লিনিকগুলো আবার তারা কাজ করছে। আমাদের 20 বেডের আইসোলেশন ওয়ার্ড এবং 5 বেডের ICU আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত রেখেছি। এর পাশাপাশি আমাদের জেনারেল যে পেশেন্টগুলো এতদিন ধরে চিকিৎসা নিয়ে আসছিল তাদের জন্য আমরা চিকিৎসাটা এখনো অব্যাহত রেখে দিয়েছি। ইতোমধ্যে জেনারেল হাসপাতালে 3টি ভেন্টিলেটর সেট করা হয়েছে। সেই সঙ্গে 5টি ICU বেড নিয়ে প্রস্তুত কোভিড ইউনিট। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 244 জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি 138 জন বরিশাল বিভাগের। ডেঙ্গুর হটস্পট বরগুনায় গত 1 মাসে মারা গেছেন 19 জন। এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। প্রতিদিন বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
মঙ্গলবার 24 ঘন্টার ব্যবধানে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 19-এ, আর নতুন করে আক্রান্ত হয়েছেন 82 জন। মোট আক্রান্তের সংখ্যা 1985, যা দেশের মোট আক্রান্তের 60%-এরও বেশি। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 215 জন রোগী। শরীরে দুর্বলতা আছে এবং হালকা একটু জ্বর আছে, মাথা ব্যথা করে, মাঝে মাঝে একটু দুর্বলতা কাজ করে, হাঁটতে পারি না। খালি জ্বর আর মাথায় যন্ত্রণা, কামড়ানি দিয়ে কমছে, বুকে ব্যথা হয় মাঝে মাঝে, পাও ঝিনঝিন করে, শরীর ঘামাইতেছে। এদিকে জেলায় অস্বাভাবিকভাবে ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে IEDCR এর প্রতিনিধি দল। ডাবের খোসায়, টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে, বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে, এই যে পানিগুলো জমা রাখা হয়, এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে। যদি জমা পানি থাকে সেখানে আমাদের এডিস মশার যে বংশ বিস্তার হয়, এটা আপনারা সবাই জানেন। তো আমরা সে কোথায় কোথায় এগুলা জমা হচ্ছে, আমরা এগুলা ইনভেস্টিগেশন করতে এসেছি মূলত। ইতোমধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী 2 দিন রংপুর, রাজশাহী ছাড়া বাকি সব বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে লঘু চাপ সৃষ্টি হওয়ায় দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে হালকা বৃষ্টিতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি পান নগরবাসী। ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে হয় বৃষ্টি। এতে কয়েকদিনের তীব্র গরম থেকে স্বস্তি পান নগরবাসী। তবে হালকা বৃষ্টিতে স্বস্তি পেলেও ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা যে দুর্ভোগ হয় তা নিয়ে আতঙ্কের কথা জানান তারা। হঠাৎ করে বৃষ্টিটা হওয়ার কারণে, আবহাওয়াটা একটু চেঞ্জ হওয়ার কারণে অনেক ভালো হয়েছে। সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক, আবার যদি বেশি হয় তাহলে আবার অস্বস্তি। জলাবদ্ধ তৈরি হয়, বিভিন্ন রাস্তা মানে যেটা নিচু, লোকজন চলাফেরা একটু কষ্ট হয়। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের রংপুর, রাজশাহী ছাড়া বাকি বিভাগের বেশিরভাগ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ। যেহেতু নর্থ বেতে মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় আছে, সেহেতু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য ঝোড়ো হাওয়া এবং অতি ভারী বৃষ্টিপাতের জন্য 3 নম্বর সতর্কতা সংকেত দিয়েছি। বিদ্যমান যে তাপপ্রবাহ অবস্থা ছিল সেটা প্রশমিত হয়ে গেছে, এখন অনেকটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে আছে এবং এই অবস্থাটা আগামী 2-1 দিন বা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের 150-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকলেও চলছে ধীর গতিতে। অভিযোগ উঠেছে ঠিকাদারদের গাফিলতির কারণে মেয়াদ বাড়ানোর পরও শেষ হচ্ছে না কাজ। এতে ভোগান্তি বেড়েছে মানুষের। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। গত বছরের জুলাই পর্যন্ত রাজশাহী জেলায় 40টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান ছিল। এর মধ্যে সড়ক প্রশস্তকরণ, ব্রিজ, কালভার্টের পাশাপাশি নগরীতে 4টি ফ্লাইওভার নির্মাণের কাজ চলছিল দ্রুতগতিতে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যান। এরপর কয়েক মাস বন্ধ থাকার পর আবারও প্রকল্পগুলোর কাজ শুরু হলেও ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। যানবাহন চালকরা জানান, সামান্য বৃষ্টিতে কাদা সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে অনেক রাস্তা। একই অবস্থা নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজের। ঠিকাদার পালিয়ে যাওয়ায় অনেক প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। যেগুলো নতুন করে শুরু হয়েছে তারও ধীরগতি। 20 কোটি টাকার বাজেট আর কাজ মনে করেন যে আপনার 3 বছর প্লাস হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। আশা করি যে এই কাজটা দ্রুত কাজ করে দেয়, জনগণের শান্তি হোক, জনগণ যাতে চলাফেরা ঠিক মতো করতে পারে। একটু তো এই বৃষ্টি হলে এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় গাথা আছে, এই গাথাগুলোতে পানি জমে থাকতেছে। কিছুক্ষণ আগে আমি গাড়ির কাজ করে নিয়ে আসলাম। এই রাস্তা খারাপের কারণে আমার গাড়ির এই বল জয়েন্ট, শকের জাম্পার এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।
ঠিকাদাররা নানা অজুহাত দেখালেও স্বীকার করেছেন কাজের ধীরগতির কথা। তাই কয়েক দফা মেয়াদ বাড়লেও নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কাজগুলো ধীরগতির মেন কারণ হলো এখানে আগে একটা ড্রেন ছিল, ওই ড্রেনটা ভাঙতে হয়, ড্রেনটা ভাঙার পরে নতুন ড্রেন, এই ভাঙার কারণে দেরি হয়েছে। কাজে ধীরগতি নাই, এটা ভারী কাজ না, কাজটা গতিতেই আছে, কিন্তু নিজের ছুটি 10 দিন। সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের বারবার তাগিদ দেয়া হচ্ছে। আমি একটু হার্ড লাইনে চলার চেষ্টা করতেছি যে আমার কাজ ভালো চাই, হ্যাঁ কাজ ভালো চাই, আমি সাইট ভিজিটও করি এবং কাউকে যে ছাড় দেওয়া কথা বলি তাও না। ডেভেলপমেন্ট কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়, সেই সভায় আমাদের নির্দেশনা থাকে ঠিকাদার যেই হোক বা যেখানেই থাকুক আমাদের কাজটা ডিউ টাইমের মধ্যে শেষ করাটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিকাদার যদি নাও থাকে সেই ঠিকাদারের রিপ্লেসমেন্ট তৈরি করে আমরা দ্রুত কাজ শেষ করে ফেলব ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগের 8টি জেলায় 150-র বেশি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর কৃষিতে ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা। তাই চাষাবাদের ঝুঁকি কমানো ও লাভজনক করতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি। একই সঙ্গে কমাতে হবে পরিবেশ দূষণ। কৃষি বিভাগ বলছে কৃষিকে কার্বন মুক্ত করতে পারলে কোটি ডলার অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে। দেশের সব অঞ্চলে এসব প্রযুক্তির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা সবই যেন অন্যতম বাধা ফসল সম্প্রসারণে। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে কৃষিখাতে সামগ্রিক ক্ষতি কমাতে অত্যাবশ্যক কৌশলী আধুনিক প্রযুক্তির ব্যবহার। এ লক্ষ্যে কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে গাজীপুরের শ্রীপুরে স্থাপন করা হয়েছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার। 5টা বিষয়ের দিকে খেয়াল রাখি যে এই প্রযুক্তিটা পরিবেশ বান্ধব কিনা এবং এই প্রযুক্তির খরচটা কেমন। খরচ যদি বেশি হয় সেটার উপরে আমরা গবেষণা করে এটার কম খরচে কিভাবে করা যায় সেই কাজটা করি। এখানে দর্শনার্থীরা ধারণা পাচ্ছেন কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তির, তেমনি ব্যবহারিক জ্ঞান লাভ করছেন কৃষি কর্মকর্তারা। বর্তমানে রিসার্চ সেন্টার একটা খুবই ভালো লাগতেছে, এরকম একটা পরিবেশ। ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট বিভিন্ন বাংলাদেশের যে 6টা হটস্পট আছে সেটা অ্যাট এ গ্ল্যান্স দেখার জন্য এই জায়গাটা অত্যন্ত চমৎকার। এখান থেকে আমাদের উপসহকারীরা তারা আরও ভালোভাবে বুঝতে পারতেছে মাঠে কিভাবে তাদের এই জিনিসগুলো বাস্তবায়ন করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বাংলাদেশ কোটি কোটি ডলার আয় করতে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। আমরা যে মাঠ পর্যায়ে বিভিন্ন ফল বাগান করতেছি, ফরেস্টেশন করতেছি, এগুলোও কিন্তু আমরা কার্বন সিঙ্কিং এর একটা প্রসেসে আসছে। সেটাকে যদি ক্যালকুলেশন করে আমরা বিশ্বের সামনে উপস্থাপন করতে পারি তাহলে এখানে মাল্টিমিলিয়ন ডলার কিন্তু প্রতি বছর আমাদের এখানে আর্নিং করা সম্ভব। এদিকে কৃষির জন্য প্রয়োজনীয় প্রদর্শনী স্থাপন করা হচ্ছে মাঠ পর্যায়ে। পানি সংকট অঞ্চলে সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি ও পানির অপচয় রোধে জনপ্রিয় হয়ে উঠছে বাড়ির পাইপ ও ড্রিপ সেচ পদ্ধতি। এতে ফসল উৎপাদন ব্যয় ও কার্বন দূষণ কমাতে ব্যাপক প্রভাব ফেলছে কৃষির জলবায়ু ভিত্তিক প্রকল্পগুলো। ক্লাইমেট স্মার্ট যে টেকনোলজিগুলো রয়েছে যেমন সোলার ইরিগেশন সিস্টেম, বাড়ির পাইপ ইরিগেশন সিস্টেম এবং ফল বাগানের ড্রিপ ইরিগেশন সিস্টেম, এই কাজগুলো আমরা করছি। পরিসংখ্যান বলছে গত বছরের সেপ্টেম্বরে দেশের 23 জেলায় একযোগে বন্যায় ক্ষতি হয়েছে প্রায় 3.5 কোটি টাকার বিভিন্ন ফসল। তাই কৃষিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহারের পাশাপাশি মৌসুমী আবহাওয়া সহনীয় ফসলের জাত উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশের বিভিন্ন অঞ্চলের পরিবেশ এবং জলবায়ু প্রভাবকে সামনে রেখেই এই ক্লাইমেট সেন্টারে সংযোজন করা হয়েছে বিভিন্ন প্রযুক্তি। এর মধ্যে কিছু প্রযুক্তি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়েছে, বাকি প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট দপ্তর। তবে আগামীতে কতটা জনবান্ধব এবং কম মূল্যে সুবিধাভোগীর কাছে বাকি প্রযুক্তিগুলো নিয়ে যেতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সেদিকেই মনোনিবেশ এই গবেষণা সেন্টারের। শ্রীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টার থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, গাজীপুর। বেচাকেনা, রফতানি ও সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত চাঁপাইনবাবগঞ্জের আমবাগান মালিক ও ব্যবসায়ীরা। ইউরোপ, মধ্যপ্রাচ্যের পর এবার প্রথমবারের মতো রফতানি হচ্ছে চীনেও, যা আগ্রহ বাড়িয়েছে তাদের। তবে আমের প্রক্রিয়াজাত পণ্যের রফতানি বাজার বাড়ানোর তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 8000 কোটি টাকার আম বাণিজ্য হবে চাঁপাইনবাবগঞ্জে। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। গত সপ্তাহ থেকে বাজারে আসতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের গোপালভোগ, খিরসাপাত ও গুটি জাতের আম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলার কানসাট, রোহনপুর ও ভোলাহাট বাজারে আম কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা।
বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি এবছর ইংল্যান্ডে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আম রপ্তানি। ধীরে ধীরে চাঁপাইনবাবগঞ্জের আম যাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। তবে এবার এখানের আম যাবে চীনেও। 1,20,000 মেট্রিক টন আম রপ্তানির স্বপ্ন দেখছেন চাষিরা। ফলন আল্লাহর রহমতে ভালো আছে এবং আবহাওয়া ভালো আছে। আমরা বাণিজ্যিকভাবে যথেষ্ট লাভবান হতে পারবো আশা করছি। বাজারে যদি আমের দামটা ভালো হয় তাহলে আমরা চাষিরা লাভবান হব ইনশাল্লাহ। জেলায় আমের মৌসুম চলবে আগামী আগস্ট পর্যন্ত। এই কয়েক মাসে চাঁপাইনবাবগঞ্জে কাঁচা ও পাকা আম কেনাবেচা, আম থেকে সুস্বাদু বিভিন্ন পণ্য তৈরি ও রফতানি নিয়ে ব্যস্ত থাকবেন আম চাষি, উদ্যোক্তা ও রফতানিকারকরা। সঠিকভাবে যদি বাজারজাত করতে পারি, খরচ খরচা করে হয়তো আমরা একটা ভালো ফল পেতে পারি। যে এই ধরনের জাতগুলো আমরা রপ্তানি করবো, এই ধরনের জাতগুলো রপ্তানি হবে, এই ধরনের আমগুলো আমরা নতুনভাবে ইমপ্লিমেন্ট করতেছি। কৃষক নেতাদের দাবি, আম থেকে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও রফতানি বৃদ্ধি পেলে কয়েক গুণ বাড়বে আমের বাণিজ্য। কোনো অসাধু রপ্তানিকারক যেন নিম্নমানের আম চীনে এক্সপোর্ট করে যেন দেশের মানটা যেন ক্ষুণ্ণ না করে, এই বিষয়টা যেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা যারা কাজ করছি আম নিয়ে প্রক্রিয়াকরণের চেষ্টা করছি, আমাদের নিজেদের পক্ষে কিন্তু একা সম্ভব না, রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলায় আম বাণিজ্য হবে প্রায় 8,000 কোটি টাকার। বিপণন এবং আম প্রক্রিয়াজাতকরণ থেকে এবং এর সাথে সংশ্লিষ্ট আছে, এই সব মিলে প্রায় 7,500 থেকে 8,000 কোটি টাকার একটা আমের বাণিজ্য হবে বলে আমরা আশা করতেছি। কৃষি বিভাগের তথ্য, চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। জেলা থেকে গত বছর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে 133 মেট্রিক টন ও 2023 সালে আম রফতানি হয় 376 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁর আড়তে বেড়েছে আমের সরবরাহ। ল্যাংড়া, হিমসাগর, নাগফজলির সঙ্গে বাজারে এসেছে আম্রপালি। তাপদাহে আগে ভাগেই পেকে যাওয়ায় সময়ের আগেই গাছ থেকে আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। তারা বলছেন, বাড়তি সরবরাহে ক্রেতা সংকটে আশানুরূপ দাম পাচ্ছে না। এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। চলতি সপ্তাহে তীব্র তাপদাহে গাছে থাকা আম আগেই পেকে যাচ্ছে। বাগান থেকে ক্যারেটে ভরে বিভিন্ন বাহনে বিক্রির জন্য হাটে তুলছেন বাগানীরা। নওগাঁর সাপাহার হাটে ল্যাংড়া, খিসাপাত, গোপালভোগ, হিমসাগরের সঙ্গে বাজারে উঠেছে আম্রপলি জাতের আম। বিপুল সরবরাহ থাকলেও নেই কাঙ্ক্ষিত ক্রেতা। নাগফজলি প্রতিমন 1200 টাকা, ল্যাংড়া, খিসাপাত 1250 থেকে 1300 টাকা, আম্রপলি 2800 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। বাগান মালিকরা বলছেন, গত বারের চেয়ে অর্ধেক দামে আম বিক্রি হচ্ছে আড়তে। আমরা ম্যাক্সিমাম মানুষই আম্রপালির উপর, তারপরে বলেন যে বাড়িফোরের উপর, ব্যানানা ম্যাঙ্গোর উপর নির্ভরশীল। আমটার উপর যখন তাপ পড়ছে, মানে এমনি দুপুরবেলা আমটা গরমে যাচ্ছে, এই জন্য আমটা পাইকে যাচ্ছে। গত বছর রূপালি 5,000, 4,000 নিম্নে ছিল, এবারকার 2500, 2600, 2700। কৃষকের জমি ছেড়ে দিয়ে এলাকার থেকে চলে যাওয়া লাগবে। এদিকে সরকার কেজি দরে আম নেওয়ার ঘোষণা করলেও আড়তে মনপ্রতি অতিরিক্ত 10 থেকে 12 কেজি বেশি নেওয়ার অভিযোগ করছেন বাগান মালিকরা। তবে সমিতির পক্ষ থেকে সরকারের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাজারে শক্ত মনিটরিং আছে এবং আমরা সকল আড়তদারকে নির্দেশনা দিয়েছি কেজি দাম হিসাবে আম নিবে। এতে সে কত কেজি আম নিবে, 1 কেজি, 20 কেজি, 50 কেজি, 100 কেজি, এটা তার ব্যাপার। জেলায় সুস্বাদু অন্তত 23 জাতের আমের বাগান রয়েছে। চলতি বছর 500 মেট্রিক টন আম চীন সহ বিশ্বের 12টি দেশে রপ্তানির অর্ডার পেয়েছেন বাগান মালিকরা। স্থানীয় কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 31,500 হেক্টর জমির বাগান থেকে 3,90,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নওগাঁ সাপাহার আমের হাট থেকে এমআর রকি, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে, ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, বাতিল ট্রেন চলাচল, ফ্লাইটেও শিডিউল বিপর্যয়, রেড অ্যালার্ট জারি। রাজশাহীর বাজারে বেড়েছে মাছের সরবরাহ, তবে সরবরাহ বাড়লেও খুব একটা কমেনি দাম। এদিকে কোরবানির পর জমজমাট হতে শুরু করেছে পাইকারি আড়তগুলো। বিস্তারিত জানাতে নগরের আমচত্বর পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে আজ পাইকারি পর্যায়ের মাছের যে বাজার, সেখানে
প্রতি কেজি মাছের দাম 30 থেকে 40 টাকা দাম বেড়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে কোরবানির ঈদের আগে থেকেই বাজারে মাছের সরবরাহ কিছুটা কম ছিল এবং ঈদের লম্বা ছুটির পর মাছের সরবরাহ বাড়ছিল, কিন্তু গত দুদিন রাজশাহী অঞ্চলে টানা বৃষ্টিপাত হওয়ার কারণে মাছের সরবরাহ বাজারগুলোতে অনেক কম এবং সে কারণে দাম বেড়েছে। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে প্রতি কেজি মাছের দাম 20 থেকে 40 টাকা পর্যন্ত অন্যান্য দিনের তুলনায় আজকে বাড়তি। আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে রুই মাঝারি আকারে 280 টাকা প্রতি কেজি এবং বড় 400 টাকা কেজি, কাতলা 280 টাকা মাঝারি এবং বড় 470 টাকা প্রতি কেজি, মৃগেল 170 টাকা মাঝারি এবং বড় 250 টাকা কেজি, সিলভার মাঝারি 150 টাকা এবং বড় 250 টাকা কেজি, তেলাপিয়া 160 টাকা ছোট এবং বড় 250 টাকা, মিনার কাপ প্রতি কেজি 170 থেকে 280 টাকা, বাটা মাছ 180 টাকা থেকে 200 টাকা প্রতি কেজি, পাঙাশ 190 টাকা থেকে 250 টাকা, চাষের যে কই মাছ সেটি 240 টাকা থেকে 250 টাকার মধ্যে প্রতি কেজি পাওয়া যাচ্ছে, যেটি বিগ হেড কার্প মাছ সেটি 220 টাকা থেকে 240 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 থেকে 3400 টাকার মধ্যে। এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় মাছের সরবরাহ আজকে কম, এর কারণ হচ্ছে যে গত দুদিন ধরে সকালবেলা বৃষ্টি হচ্ছে, যার কারণে যারা যে মাছ চাষি রয়েছেন তারা পুকুর থেকে মাছ ধরতে পারছেন না এবং যেহেতু মাছ খুব বেশি বাজারে আসেনি সে কারণেই কিন্তু চাহিদা বেশি থাকায় দামটা একটু বেশি। এবং তারা যেটি বলছেন যে কোরবানি ঈদের আগে থেকেই বাজারে মাছের সরবরাহ অনেকটা কম ছিল, ছুটি শেষে সরবরাহ বাড়তে থাকে, তবে এই বৃষ্টির কারণে এবং আবহাওয়ার সমস্যার কারণে মাছের আমদানি আবারও কিছুটা কমেছে, যার কারণে দাম বেড়েছে। অন্যদিকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখন প্রতিদিনই সকালে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে পুকুরে মাছ ধরার ক্ষেত্রে যেমন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তেমনি আবহাওয়ার কারণে কিন্তু মাছ ভেসে যাওয়ার ঘটনাও ঘটছে, যার কারণে চাষিরা বাড়তি দাম থাকলেও তারা মাছ ধরতে পারছেন না, সেই কারণেই মাছের দাম বেশি। অন্যদিকে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মাছের বাজার প্রতিদিনই একটু একটু করে বাড়ছে, যেটি আসলে ভোক্তাদের থেকে শুরু করে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য একটু সমস্যা। অন্যদিকে আড়তদাররা বলছেন যে সামনের সপ্তাহে মাছের যে সরবরাহ সেটি স্বাভাবিক হতে পারে। এই ছিল রাজশাহীর মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরে 35 জেলা থেকে চামড়া আসছে। মাসব্যাপী শুরু হওয়া চামড়ার হাটে ট্যানারি মালিকরা খাসির চামড়া কিনলেও গরুর চামড়া কেনা এখনো শুরু করেনি। দেখা দিয়েছে পরিবহন সংকটও। এদিকে জয়পুরহাটে মজুত করা চামড়া কিনতে এখনো সাড়া মেলেনি ট্যানারি মালিকদের কাছ থেকে। সীমান্ত দিয়ে অবৈধভাবে চামড়া পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজেপি। বিভিন্ন বাহনে করে দেশের 35টি জেলা থেকে পশুর চামড়া আসছে নাটোরের আড়তে। গত 13 জুন থেকে এখানে শুরু হয়েছে মাসব্যাপী চামড়ার হাট। ট্যানারি মালিকরা ছাগলের চামড়া কেনা শুরু করলেও এখনো বেচা কেনা শুরু হয়নি গরুর চামড়ার। ব্যবসায়ীরা বলছেন নাটোরের 1.5 শতাধিক আড়তে গরুর চামড়া মজুত রেখেছেন তারা। সরকারের নির্ধারিত দরে বিক্রি করতে না পারলে তাদের বড় লোকসানের আশঙ্কা। গরুর চামড়া কেউ পল্টায়নি, কোনো পার্টি নাই, কোনো দাম দক্ষিণা কেউ কিচ্ছু বলেনি। চামড়া দাম কম বলছে, কোনো কোম্পানি এখন পর্যন্ত আসেনি। সরকার বললো যে আমরা 1300 টাকা করে বিক্রি হবে, 1300 টাকা 600 তো দাম করে না। আমাদের এখানে খাসি, ভেড়া এবং ছাগলের চামড়া বিক্রি শুরু হয়েছে। খাসির যে ভালো চামড়াটা সেটা 100 থেকে 120, 25, 30 টাকা বন্ধু বিক্রি হচ্ছে। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন চামড়ার মৌসুমে দেখা দিয়েছে পরিবহন সংকট, তবে আগামী সপ্তাহ থেকে গরুর চামড়া বিক্রি হওয়ার আশা তাদের। আগামী সপ্তাহ থেকে প্রোগ্রামের ট্যানারি মালিকরা, মোটামুটি সব ট্যানারি মালিকরা আশা করি আসবে। ট্রাকের ভাড়া অতিরিক্ত, যার জন্য মনে করেন আমরা ট্রাক পাচ্ছি না, যখন প্রত্যেকদিন 2 লাখ 3 লাখ ট্রাক পাচ্ছি। ঈদের 12 দিনেও পশুর চামড়া অবিকৃত রয়েছে জয়পুরহাটে। এখনো কোনো ট্যানারি মালিক চামড়া কেনার জন্য আসেননি বলে জানান ব্যবসায়ীরা। এতে লোকসানের আশঙ্কা তাদের। ঈদের পর 5 দিন যাচ্ছে, ট্যানারির মালিকরা এখনো খোঁজ খবর নেয়নি। কোনো ট্যানারির মালিক আমাদের কোনো ফোন দেয়নি। আমরা এখন কি করব এই চিন্তার মধ্যে আছি। সম্প্রতি চামড়া অবৈধভাবে পাচার রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজেপি। স্পর্শকাতর যে জায়গাগুলো আমাদের সীমান্তবর্তী এলাকায় রয়েছে
এই জায়গাগুলোতে আমাদের অতিরিক্ত টহল এবং নজরদারি রয়েছে। প্রতি বছর কোরবানির পর নাটোরে মাসব্যাপী চামড়ার হাট থেকে প্রায় 3 লাখ পিস গরু ও প্রায় 5 লাখ পিস খাসির চামড়া বিক্রি হয়। আর বর্তমানে জয়পুরহাটের 26টি গুদামে 97,000 পশুর লবণজাত চামড়া মজুত করা হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। পাবনার ঈশ্বরদীতে একটি কারখানার রাসায়নিক বর্জ্য সেচ খালে নিষ্কাশনের অভিযোগ উঠেছে। পচা দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। অন্যদিকে দূষিত পানির কারণে ক্ষতি হচ্ছে ক্ষেতের ফসল। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। সবুজ মোল্লার রিপোর্ট। কারখানার রাসায়নিক বর্জ্য এখন সেচ খালে, সেখান থেকে তা ছড়িয়ে পড়ছে ফসলি জমিতে। 2018 সালে পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া এলাকায় বিডি ক্রিয়েশন নামে একটি হস্তশিল্পের কারখানা চালু হয়। তবে কারখানার রাসায়নিক বর্জ্য পরিশোধন ছাড়াই নিষ্কাশন করা হয় পার্শ্ববর্তী সেচ খালে। পচা দুর্গন্ধযুক্ত পানির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। একদিকে দুর্গন্ধ, অন্যদিকে দূষিত পানির কারণে ফসলের ক্ষতি। বাধ্য হয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। কারখানা মালিক প্রভাবশালী হওয়ায় তাদের কাছে অভিযোগ করেও লাভ হয়নি বলে জানান তারা। যাতায়াত করতে লাগলে খুবই দুর্গন্ধ ছোটে, মানে যে বাড়িতে থাকাই যায় না। কলে তো কেউ বিশ্বাস করে না, আমরা থাকি বাড়ির সামনে, আমরা জানি যে বাচ্চা কাচ্চার অনেক সমস্যা। কোম্পানিতে ঘাড়ি লাগায় না, এটা দেখেই তো না। জমিগুলোতে পানি দেওয়ার শেষ জায়গা মাত্র একটাই ক্যানেল। এখান থেকে পানিগুলো যখন দেওয়া হয় তখন যত এই আবাদের ফসল আছে সবগুলো নষ্ট হয়ে যায়। আমাদের এলাকার লোক সবাই 2-4টে মাছ মেরে খাইতে পারতো, এখন এখানে মাছ তো দূরে থাকে, একটা ব্যাঙ পর্যন্ত পড়লে পারে, ব্যাঙও মারা যায়। প্রশাসনের কাছে এই জিনিসটা মুক্ত করলে পারে সবাই এলাকায় শান্তশিষ্টভাবে বসবাস করতে পারবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানা কর্তৃপক্ষ। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। সেটা ভালো করে দেখব, পরিদর্শন করে যদি এরকম কোনো কিছু ব্যবস্থা হয় তাদেরকে আমরা এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিব। আমি গুরুত্ব সহকারে দেখব এবং পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে তাদেরকে সাথে নিয়েই যদি ঘটনার সত্যতা পাওয়া যায় তাদের মোতাবেক বিধি মোতাবেক আমরা ব্যবস্থা নেব। কারখানা এলাকায় অন্তত 1000 মানুষের বসবাস। আর এ কারখানার বর্জ্য সেচখাল হয়ে ছড়িয়ে পড়ছে অন্তত 100 একর ফসলি জমিতে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বগুড়ার শেরপুরে বাঙালি নদীর 3টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলার পরেও রোধ করা যাচ্ছে না ভাঙন। অনেক বাড়িঘর নদীতে বিলীনের শঙ্কা স্থানীয়দের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই অস্থায়ী বাঁধ নির্মাণে কাজ শুরু হবে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ আলের রিপোর্ট। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে পানি বৃদ্ধির পর নেমে যাওয়ার সময় শুরু হয়েছে ভাঙন। দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। বগুড়ার শেরপুরের বাঙালি নদীতে বড়িতলি গ্রামে প্রায় 300 ও বিলনথার এলাকায় প্রায় 400 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে বিলীন অন্তত 120 বিঘা ফসলি জমি। হুমকির মুখে বড়িতলি, বিলনথা, নবীনগর, শৈলমারি ও শান্তিনগরের 5 গ্রামের 8000 মানুষের বসত ভিটা ও 300 বিঘা ফসলি জমি। আমার বিঘা 4-5 জমি আসিল, সম্পূর্ণ জমি নদীর ভিতরে চলে গেছে। কোন এই বাড়ি ভাঙিয়ে গেলে আমরা কোথায় যা বাড়ি করবো সেই জায়গাটুকু আমাদের নাই। বন্যা আসতেও ভাঙে, না আসতেও ভাঙে। গত বছর থেকে এই ভাঙন শুরু হয়েছে বেশি, অবৈধ বালু তোলার কারণেও। গত বছর নদীর বড়িতলি পয়েন্টে নদী ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড 50 লাখ টাকা ব্যয়ে 15,000 জিও ব্যাগ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে। তবে কাজে আসছে না সেই বাঁধও। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রাথমিকভাবে ভাঙন কবলিত 150 মিটার এলাকায় 50 লাখ টাকা ব্যয়ে শিগগিরই অস্থায়ী বাঁধ নির্মাণে কাজ শুরু হবে। কাজ বাস্তবায়ন করতে মোটামুটি 50 লক্ষ টাকার মতো ব্যয় হবে। বিষয়টি আমরা প্রতিবেদন রেডি করছি, ঊর্ধ্বতন দপ্তরে পাঠাবো। বরাদ্দ পেলে অতি সহজেই আমরা কাজ শুরু করব। বাঙালি নদীতে বাঁধ নির্মাণ সহ খননে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে 2330 কোটি টাকার কাজ চলমান রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ আলিশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল উদ্ধারের ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেফতার এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পরে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতারা বলেন, 10 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। অবিলম্বে নিরাপত্তা জোরদারের পাশাপাশি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগের বিচরণ রয়েছে। হলে হলে শিক্ষার্থীদের নির্যাতনকারীদের অবস্থান রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। আওয়ামী লীগের নির্যাতন থেকে জুবাইদা রহমানও রেহাই পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিজভী বলেন, সংকট এখনও কাটেনি। গণতন্ত্র ফেরাতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে বিএনপি। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশের ইতিহাস ও পাঠ্য বই রচনা করেছেন। গণতন্ত্র থাকলে এমনটা সম্ভব হতো না। তাই গণতন্ত্র সুসংহত করতে কাজ করে যাচ্ছে বিএনপি। ডাক্তার জুবাইদা রহমান শিষ্টতা, সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি। নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই বিদগ্ধ মানুষটিকে। যেভাবে করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বাজারে দাম কমের কারণে পোলট্রি খাতের খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। পরে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন তিনি। বাজারের চাহিদা এবং সরবরাহের উপর একটা দামটা নির্ভর করে। এখনও মুরগির বাচ্চার দাম বা খাদ্যের দামের মধ্যে এখনও সমস্যা আছে। আমরা চাই যে মানে খামারিরা যেন অন্তত তারা এই যে দাম কমার কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়। রাজধানীতে চলাচলকারী মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গণপরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করছে বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। যাত্রী নিয়ে গন্তব্যে যাবার পথে ভিক্টর ক্লাসিক পরিবহনের এই বাসটির গতিরোধ করে আইন শৃঙ্খলা বাহিনী। জানা যায় প্রায় 2 বছর আগেই গাড়িটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। পরে ফিটনেসবিহীন এই যানবাহনটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়। মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মেয়াদ উত্তীর্ণ ফিটনেসবিহীন ও অবৈধ গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন, সিগন্যাল লাইট বিকল থাকা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। ডাম্পিং করা হয় 4টি বাসও। কাগজের একটু ডেট ফেল আসছিল, এই কারণে সিদ্ধান্ত বলে জাম্পিংয়ে যাইব আর কি। টোটাল 7,000 টাকা জরিমানা হয়েছে, 5,000 টাকা রোড পারমিট নাই এর জন্য, আর 2,000 টাকা হাইড্রোলিক হর্নের জন্য। আমার হচ্ছে রুট পারমিটটা নেই, আমি এখানে আসছি রং রুট হিসাবে, আমাকে মামলাটা দেওয়া হয়েছে। বারবার সতর্ক করার পরও যারা ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক থেকে সরিয়ে নেননি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বিআরটিএ। বেশ কয়েকটা দূরপাল্লার বাস তাদেরকে আমরা আজকে রুট ভায়োলেশনের জন্য জরিমানা করেছি। হাইড্রোলিক হর্ন পাওয়া গিয়েছে। বিআরটিএ এর পক্ষ থেকে যে পেপারসগুলো দেখছি সেগুলো হচ্ছে যে তাদের গাড়ির ফিটনেস আছে কিনা, ট্যাক্স টোকেন আছে কিনা এবং রুট পারমিশনটা আছে কিনা, এই রোড দিয়ে যে তারা যাতায়াত করছে। যেসব যানবাহনের কারণে পরিবেশ দূষণ হচ্ছে ভ্রাম্যমাণ ল্যাব টেস্টের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হয়। গাড়ির কালো ধোঁয়া যখন নির্দিষ্ট মানমাত্রার চেয়ে বেশি পাই আমরা, সেক্ষেত্রে আমরা জরিমানা করি। মোটরযানের ক্ষেত্রে নির্দিষ্ট মানমাত্রার চেয়ে শব্দ অতিক্রমকারী যানবাহনগুলোকে আমরা জরিমানা করি এবং যারা হাইড্রোলিক হর্ন ইউজ করেন
তাদেরকেও আমরা জরিমানা করি। এদিন আলাদা ভ্রাম্যমাণ আদালতে বিআরটিএ মোট 7টি মামলায় 26,000 টাকা জরিমানা এবং পরিবেশ অধিদপ্তর 5টি মামলায় মোট 13,000 টাকা জরিমানা আদায় করে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভ্রমণে নেই ইলেকট্রনিক বা ই ভিসা ব্যবস্থা। এতে বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার শঙ্কায় অনেক বিদেশি পর্যটক আগ্রহী হন না বাংলাদেশ ভ্রমণে। বিদেশি পর্যটক বাড়াতে দ্রুতই সরকারকে ই ভিসা চালুর সিদ্ধান্ত নিতে হবে, এমনটাই মনে করেন অংশীজনরা। প্রাথমিকভাবে কয়েকটি দেশকে অনুমোদনের পরামর্শ দিয়েছেন তারা। পর্যটন বোর্ড ও সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, তৃতীয় টার্মিনাল কেন্দ্র করে এই ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ইতিহাস ঐতিহ্য গাঁথা তুরস্ক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের দেশ এটি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সেনজেন ভিসা থাকলেই যে কোনো পর্যটককে আবেদন করার স্বল্প সময়েই ইলেকট্রনিক ভিসা দিয়ে থাকে ইউরেশিয়ার এই দেশটি। বিপরীতে শস্য শ্যামলা চিরসবুজের দেশ বাংলাদেশ। রয়েছে দীর্ঘ সমুদ্র সৈকত, বৈচিত্র্যময় নান্দনিক সংস্কৃতি, যা বিশ্বের প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে আকর্ষণের জায়গা হলেও বাংলাদেশে প্রবেশে প্রধান বাধা ই ভিসা সিস্টেম না থাকা। বর্তমানে বিদেশি পর্যটকদের জন্য চালু রয়েছে অন অ্যারাইভাল ভিসা, যা একজন পর্যটকের প্রবেশ নিশ্চয়তা দেয় না। তাই জটিলতা এড়াতে ইচ্ছে থাকলেও অনেক বিদেশি পর্যটক বাংলাদেশ বিমুখ বলে জানান ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলো। ভিসাটা নিতে এম্বাসিতে যাওয়া, একটা দীর্ঘসূত্রিতা, ভিসা ফি জমা দেওয়ার একটা হ্যাসেল, সবকিছু মিলে কিন্তু অনেকে ইন্টারেস্টটাও ফিল করে না। থার্ড টার্মিনাল অ্যাক্টিভ হওয়ার আগে যদি এটা ফাইনালাইজ করা হয়, আমি বলবো যে এটা বাংলাদেশে বিদেশি টুরিস্টদের আগমনের হারটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন ই ভিসার জন্য প্রাথমিকভাবে সুযোগ দেওয়া যেতে পারে কয়েকটি দেশকে। বাংলাদেশে যদি বিদেশি পর্যটক আরো বাড়ানোর পরিকল্পনা থাকে, ই ভিসার কোনোই বিকল্প নাই। ডিসিশন নিতে গেলে আমার যেটা দরকার ডাটা, যে দেশ থেকে আমার টুরিস্ট বেশি আসছে তাদেরকে আমি দেখা যাচ্ছে ই ভিসা ইজিলি অ্যালাউ করতে পারি। অবস্থার উত্তরণে ই ভিসার বিষয়ে প্রস্তাবনা দেয়া ও সমন্বিত আলোচনার কথা জানিয়েছে পর্যটন বোর্ড ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ইলেকট্রনিক ভিসার জন্য বলছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয় নিয়ে কাজ করছে। আমরা আশা করি এটি হবে। আমরা চেষ্টা করছি যাতে এই জিনিসটাতে আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে। তথ্য বলছে দেশে প্রতি বছর বিদেশি নাগরিক ভ্রমণ করেন প্রায় 6 লাখ। বিমানবন্দরে নেমে তাদের অন অ্যারাইভাল ভিসার আওতায় ইমিগ্রেশনে নানা তথ্য প্রদান ও অনুমতির জন্য অপেক্ষা করতে হয় কয়েক ঘন্টা, যা নেতিবাচক ইমেজ তৈরি করছে বাংলাদেশের পর্যটনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধার পলাশ বাড়িতে একটি অনুমোদনহীন খাদ্য ও আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, জেলার মনোহরপুরের গোডাউন বাজারে ব্যবসায়ী সুমন মণ্ডল দীর্ঘদিন থেকে বিভিন্ন কোম্পানির লেভেল ও প্যাকেজ ব্যবহার করে মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়াই নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম, দইসহ নানা খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইসক্রিম, শিশুদের জন্য পলিব্যাগে তৈরি জুস, দই ও এসব বানানোর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ সময় মালিককে আটক করে 50,000 টাকা জরিমানা করে জব্দকৃত মালামাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে ধ্বংস করা হয়। ভয়াবহ বন্যার কবলে চীনের দক্ষিণাঞ্চল। নদীর পানি উপচে লোকালয় প্লাবিত হওয়ায় বিপাকে সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ট্রেন চলাচল। শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বিমান চলাচলে। রেড অ্যালার্ট জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। স্থানীয় সময় মঙ্গলবার ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়ে চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে তাদের উদ্ধারে দ্রুত ছুটে যান দমকল কর্মীরা। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বাতিল করা হয় ট্রেন চলাচল। স্থানীয় প্রশাসন জানায়, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে লোকালয়, প্লাবিত নিম্নাঞ্চল। বৈরী আবহাওয়ার কারণে শিডিউল বিপর্যয় দেখা দেয় চীনের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং শেনজেন শহরের পূর্বাঞ্চলের ফ্লাইট চলাচলে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দিন সকালে রেড অ্যালার্ট জারি করে দেশটির আবহাওয়া বিভাগ। এরই মধ্যে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। মৌসুমী সাথী, সময় সংবাদ। কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য দেশটির বাহিরে যেতে প্রয়োজন হবে নিয়োগকর্তার
ছাড়পত্র, যা কার্যকর হবে 1 জুলাই থেকে, এমনটাই জানিয়েছে দেশটির সরকার। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনে। এতে নিশ্চিত হবে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপে শক্তিশালী হবে অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থা। মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে অবস্থানরত বেসরকারি খাতের প্রবাসী কর্মীদের জন্য নতুন একটি নিয়ম জারি করেছে দেশটির সরকার। 1 জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে এই আইন। কুয়েতের বাইরে যাওয়া বা বিদেশে ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে অনুমতি বা এক্সিট পারমিট, অন্যথায় কুয়েতের বাইরে যেতে পারবেন না প্রবাসীরা। নতুন নির্দেশনা অনুযায়ী দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়। নতুন আইনটি যথাযথ প্রয়োগের দাবি প্রবাসীদের। দুবাই, চায়না বিভিন্ন জায়গায় মাল আনার জন্য যা লাগে, ইমার্জেন্সি কোথাও যাওয়া লাগে, তো তখন আমরা কুয়েতিরা এখানে অবস্থান করে না, দেশের বাইরে অবস্থান করে, ব্যস্ত থাকে। আমাদের জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। যারা কুয়েতে ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে, ওদের জন্য এই আইনটা অনেক ভালো হয়েছে যে এখন থেকে ওদের কোনো ওয়ার্কার, ওদের কোনো টাকা পয়সা অথবা যিনি আসবাবপত্র কোনো কিছু চুরি করে বিক্রি করে দেশে যাইতে পারতো না। এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রবাসীদের যথাযথ প্রক্রিয়ায় দেশত্যাগ নিশ্চিত করা, শ্রমিক পালিয়ে যাওয়ার প্রবণতা কমানো, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা, পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই নতুন বিধান চালু করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইতালির তোরিনো শহরে অনুষ্ঠিত হলো বাংলা বর্ষবরণ 1432 ও বৈশাখী মেলা। রোববারের এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় রূপ নেয় পার্কো ভালেন্তিনো। বৃহত্তর ঢাকা সমিতির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় এই বর্ষবরণ উৎসব। প্রধান অতিথি ছিলেন তোরিনোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট অ্যামিলিও ফিলিচিতা কাপুলোগো। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন হাজি আমিনুর রহমান সালাম। মেলায় ছিল দেশীয় খাবার, পোশাক, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মিরাজ, মাহদি, তনজিম, তনজিদ, শামীম, হৃদয়, তাইজুল হাসান, মোস্তাফিজ ছাড়াও আছে সৌম্য সরকারের নাম থাকলেও নাম দেননি লিটন কুমার দাস। আর গেলোবার হোভার্ড হরিকেন্স দল পাওয়া রিশাদ হোসেন আছেন রিটেনশনের তালিকায়। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টাইগারদের বেহাল দশা। গেল 15 ম্যাচে মোটে 4টা জয়, সব মিলে পরিসংখ্যান তো আরও নাজুক। টি-20-র ধুমধারাক্কা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আর মোস্তাফিজ ছাড়া নিজেদের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারেনি কেউই। তাই তো ভিন দেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খুব একটা ডাক পড়ে না এদেশের কারোই। চলতি বছরের ডিসেম্বর টু জানুয়ারিতে বসবে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশের 15তম আসর। গেল 14 আসরের লাল সবুজের দেশ থেকে টুর্নামেন্ট খেলেছেন কেবলই একজন, সাকিব আল হাসান, তাও 2 সিজন 2 ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। প্রথমে অ্যাডিলেড স্ট্রাইকার্স, পরে মেলবোর্ন রেনেগেডস। গেলবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ মিলেছিল লেগি রিশাদ হোসেনের। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল তাসমানিয়ার ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স। তবে বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় রিশাদকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। এনওসি মেলেনি বিসিবির পক্ষ থেকেও। 19 জুন অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের 2025-26 মৌসুমের প্লেয়ার্স ড্রাফট, যেখানে নাম দিয়েছেন 11 বাংলাদেশি ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ, শেখ মাহিদি, তানজিম সাকিব, তানজিদ তামিম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, তেজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমানের সঙ্গী সৌম্য সরকার। তবে এই তালিকায় নাম দেননি পিএসএল এর দল পাওয়া নাহিদ রানা আর লিটন কুমার দাস। তালিকায় আছে লেগি রিশাদের নামও, তবে তিনি আছেন রিটেনশনের ড্রাফটে, অর্থাৎ চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হ্যারিকেন্স। বাংলাদেশের এই 11 ক্রিকেটারের সবাই নাম লিখিয়েছেন গোটা মৌসুমের জন্য। তবে দল পেলেও শেষ পর্যন্ত তারা এনওসি পাবেন কিনা তাও বড় প্রশ্ন, কারণ ওই একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল, যে কারণে বাংলাদেশ কম থাকে বিবিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর। এরপরেও মুস্তাফিজুর রহমানকে আলাদাভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। সব মিলিয়ে এবারের বিগ ব্যাশের ড্রাফটের নাম জমা দিয়েছেন 30 দেশের 6
ছয়শোর বেশি ক্রিকেটার, যেখানে আছে হংকং, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, রুয়ান্ডা, জাপান, গ্রিস কিংবা হাঙ্গেরির ক্রিকেটারদের নামও। মাহবুব রিমন, সময় সংবাদ। বিকেএসপির প্লেয়ার সিলেকশনে নিয়ম মানা হয়নি, তাই বিগত দিনে বিশ্বমানের খেলোয়াড় বের হয়নি, এমন মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম। তবে এই বলয় থেকে বিকেএসপি বের হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 2028 অলিম্পিক গেমস সামনে রেখে দুটি ডিসিপ্লিন ঘিরে পরিকল্পনা করছে বিকেএসপি। অ্যাথলিটদের নিরবচ্ছিন্ন অনুশীলন ও অন্যান্য সুবিধার জন্য 26 লাখ টাকার বরাদ্দ চেয়েছে সরকারের কাছে। দেশের খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর বিকেএসপি, তবে দুঃখজনক হলেও সত্যি বেশ লম্বা সময় ধরে এই প্রতিষ্ঠান থেকে আসিফ, সাকিব কিংবা মামুনুল মানের খেলোয়াড় আসেনি ক্রীড়াঙ্গনে। কি সেই কারণ? কোনো রাখঢাক না করেই সরাসরি জানালেন বিকেএসপি মহাপরিচালক। বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয়, তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আরেকজনের অনুরোধ, কেউ আমার আত্মীয়, কেউ আমার বাড়ির পিছনের, তাদের নিয়ে যদি আমি 40% সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি, 6-7 বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো না। যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ভাড়াটে খেলোয়াড়, জেলা উপজেলা পর্যায়ের খেলোয়াড় তৈরি করতে পারবো, বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমি হয়েছে, অবশ্যই হয়েছে, বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না। সম্প্রতি দিনবদলের জোয়ার দেশের ফুটবলে, তবে সিঙ্গাপুরের বিপক্ষে হারে কিছুটা হলেও ধাক্কা লেগেছে সেখানে। এই হারের কারণ হিসেবে অনেকেই কাঠকড়ায় তুলছেন হাভিয়ের কাবরেরার কৌশল, যে বিষয়ে কোচের পারফরমেন্স বিশ্লেষণ করার পক্ষে অবস্থান বিকেএসপি মহাপরিচালকের। যেমনটা গেমের পরে নিশ্চয়ই রিভিউ সেশন হয়, অ্যাসেসমেন্ট সেশন হয়, সেই জায়গায় সব এটি হচ্ছে নর্মাল প্রসেস, সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে তারপরে সামনের খেলাটা কীভাবেই হবে। কোচের ব্যাপারটা এটা ফুটবল ফেডারেশনের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে, যা যেভাবে আমি জানি না তাদের কীভাবে যেভাবে ওনারা চান, যে নিশ্চয়ই সেই পদ্ধতি ওনারা ওইভাবেই করবেন, বাট রেজাল্ট দরকার। প্রচণ্ড রকমভাবে ফুটবলের উন্মাদনা সৃষ্টি হয়েছে। আমি গ্যালারির এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানুষ এখন ভীষণভাবে হামজা সবাইকে দেখে দেখে যে ফুটবলের ভালো কিছু আবার চাচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে বিকেএসপির ভূমিকা অসামান্য। এই প্রক্রিয়া আরও কিভাবে ত্বরান্বিত করা যায়, এজন্য সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন মহাপরিচালক। তার বিশ্বাস, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এর সুফল পাবে বাংলাদেশ। ট্রেনিং কীভাবে হবে, বাজেট কীভাবে হবে, লজিস্টিক্স সিস্টেম কী হবে, এদের নিউট্রিশনের ব্যবস্থা কী হবে, খাবারের ব্যবস্থা কী হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এবং ওইখান থেকেই আপাতত নেক্সট 2028 অলিম্পিকটাই করা, বাট আমার এখানে কিন্তু অলরেডি পেপার তৈরি করে, আপনি যেটা বললেন রেজলিউশন আকারে পেপার তৈরি করে আমরা এরপর আস্তে আস্তে এটা মন্ত্রণালয়ে পাঠাবো, ফেডারেশনগুলিতে পাঠাবো। 2028 অলিম্পিক গেমস সামনে রেখে দুটি ডিসিপ্লিন ঘিরে পরিকল্পনা করছে বিকেএসপি। অ্যাথলিটদের নিরবচ্ছিন্ন অনুশীলন ও অন্যান্য সুবিধার জন্য 26 লাখ টাকার বরাদ্দ চেয়েছে সরকারের কাছে। হট ওয়াটারের ব্যবস্থা করা যায়, ক্লোরিন পানি। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ক্রিস্টিয়ানো রোনালদোর স্বাক্ষর সম্বলিত জার্সি উপহার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে শান্তির বার্তা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। G7 সম্মেলনে অংশগ্রহণের জন্য কানাডায় গেলে এই উপহার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। মার্কিন প্রেসিডেন্টের হাতে বিশেষ উপহার তুলে দেন সাবেক পর্তুগিজ প্রধানমন্ত্রী ও বর্তমানে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা অ্যান্তনিও কস্তা। জার্সিটিতে নিজের অটোগ্রাফ সহ বিশেষ বার্তা দেন রোনালদো। সেখানে লেখা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের জন্য, শান্তির জন্য খেলছি। উপহার পেয়ে খুশি হয়েছেন ট্রাম্পও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। চট্টগ্রামে 10 দিনে আক্রান্ত 28, একজনের মৃত্যু। জেনারেল হাসপাতালে শুরু হয়েছে পরীক্ষা। কিট সংকট নেই বলে জানান সিটি মেয়র। রাজনৈতিক পথ পরিবর্তনের পর উন্নয়নের কাজে ধীর গতি। রাজশাহীতে অধিকাংশ ঠিকাদার পালিয়ে যাওয়ায় আটকে আছে 1.5 শতাধিক প্রকল্প। চরম দুর্ভোগে স্থানীয়রা। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।